নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হাই সেকেন্ডারি স্কুল, কলকাতা। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় ভারতের কৃষিকাজ। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতীয় কৃষিকাজের বৈশিষ্ট্য, প্রকারভেদ, ভারতীয় কৃষিকাজের সমস্যা এবং একটি বিশেষ কৃষি অঞ্চলকে নিয়ে। আমরা সবাই জানি যে ভারত হলো কৃষি প্রধান দেশ। ভারতের যে কৃষির ইতিহাস তা কিন্তু বহু প্রাচীন। সেই সুদূর যে প্রাচীন সভ্যতা যা কিনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই নদীর পাশে যখন মানুষ বসবাস করতে শুরু করেছিল প্রায় স্থায়ীভাবে, তখন থেকেই কৃষির সূচনা ভারতীয় সভ্যতার ইতিহাসে। আমরা সিন্ধু সভ্যতায় এবং তারপরে ক্রমিক যে বিভিন্ন সভ্যতাগুলি এসেছে, সেই প্রত্যেকটি সভ্যতায় এবং ইংরেজ আমলে আমরা দেখেছি যে ভারতীয় অর্থনীতি, ভারতীয় সমাজ ব্যবস্থা সমস্ত কিছু কিভাবে কৃষির দ্বারা প্রভাবিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ভারতীয় কৃষিকাজ এবং কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চলেছি, তখন প্রথমেই কিন্তু আমাদের আগে বুঝে নিতে হবে পৃথিবীতে ভারতের অবস্থানটা ঠিক কোথায়। দেখো বন্ধুরা, তোমরা একটা পৃথিবীর ম্যাপে লাল রং দিয়ে ভারতকে চিহ্নিত করা অবস্থায় দেখতে পাচ্ছ। এখন যদি আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাপেক্ষে এর অবস্থানটাকে বুঝতে চাই, তাহলে দেখতে পাবো যে নিরক্ষরেখার উত্তরে ভারতের অবস্থান, অর্থাৎ উত্তর গোলার্ধে, অক্ষাংশগতভাবে উত্তর গোলার্ধে ভারতের অবস্থান। আর দ্রাঘিমাংশগতভাবে অর্থাৎ এই যে মূল মধ্যরেখা, তার পূর্ব দিকে পূর্ব গোলার্ধে ভারতের অবস্থান। আর একটা উল্লেখযোগ্য দিক হলো যে ভারতের ঠিক মাঝ বরাবর প্রসারিত হয়েছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা। সুতরাং এই অবস্থানটা থেকে পরিষ্কার এটা বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ হলো ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত। এই যে ভারতের যে এই ক্রান্তীয় মণ্ডলে অবস্থান, এটি কিন্তু ভারতের যে যাবতীয় কৃষি বৈশিষ্ট্য তাকে এক কথায় মূলভাবে নিয়ন্ত্রণ করছে। কেন না, যেহেতু ক্রান্তীয় মণ্ডলে ভারতের অবস্থান, সুতরাং ভারতীয় কৃষিকাজ ক্রান্তীয় জলবায়ু দ্বারা প্রভাবিত। এবং একই সাথে আমরা জানি যে ক্রান্তীয় জলবায়ু দুটি বিপরীত ঋতুর অবস্থান দেখা যায় ক্রান্তীয় জলবায়ুতে। ফলত ভারতের যে কৃষিজ ফসল, সেখানে এই দুটি ঋতুর প্রভাব ভীষণভাবে বর্তমান। এছাড়া আমরা দেখতে পেলাম যে ভারতের যে অবস্থান তার 3 দিক হচ্ছে সমুদ্র দ্বারা বেষ্টিত। ফলত ভারতের যে ফসল চাষ হয় বিভিন্ন রকমের, সেখানে সামুদ্রিক আবহাওয়ার একটা বিশাল প্রভাব রয়েছে। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ভারতের ম্যাপের, সেখানে যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছ, এখানে কার্পাস চাষ মূলত দেখানো হয়েছে। সেখানে এই কার্পাস চাষ কিন্তু সামুদ্রিক আবহাওয়ার দ্বারা ভীষণভাবে প্রভাবিত। ভূমিরূপগত বৈশিষ্ট্য, আমরা জানি যে ভারতের 43% অঞ্চল জুড়ে রয়েছে সমভূমি, যার অধিকাংশটাই হচ্ছে নদী গঠিত সমভূমি। ভারতে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, দক্ষিণ ভারতে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর যে অববাহিকা, সেখানে বেলে দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল মাটির উপযুক্ত যে অধিকাংশ যে ফসল তার চাষ হয়। এবং এই অধিকাংশ সমভূমি বলে সমতল ভূমির উপযোগী ফসলের চাষের আধিক্য ভারতে দেখা যায়, যে কারণে ভারতে ধান, আখ, পাট, মিলেট এই ধরনের শস্যের চাষ অনেক বেশি হয়। আর যে 18% অঞ্চল রয়েছে পাহাড়ি অঞ্চল, সেখানে পাহাড়ের ঢালে
চা চাষ, কফি চাষ যেগুলো পার্বত্য অঞ্চলে হয় সেই চাষগুলি হয়ে থাকে। আমরা যদি একটা ম্যাপকে দেখো, দুটি পাশাপাশি তুলনামূলকভাবে দেখতেই পাচ্ছ যে যেহেতু বিশাল অঞ্চল জুড়ে হচ্ছে সমতল ভূমি, তাই সমতল ভূমির উপযোগী যে ধান তা কিন্তু অনেক বেশি অঞ্চল জুড়ে চাষ হচ্ছে তুলনায় পার্বত্য অঞ্চলের অবস্থান যেহেতু অনেকটা কম অংশ জুড়ে, তাই চা চাষের যে ক্ষেত্রটা সেটা অনেকটাই সীমিত। আমরা যদি এবার চলে আসি যে ভূমির প্রকৃতিগত বৈশিষ্ট্যতে, অর্থাৎ ভূমিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে যে ভারত কিন্তু জনবহুল দেশ। যেহেতু জনবহুল দেশ, তাই জনসংখ্যার চাপ জমির ওপরে অনেকটাই বেশি, তাই ভূমির নিবিড় ব্যবহার করা হয় এবং সেই কারণে ভারতীয় কৃষিক্ষেত্রে হেক্টর প্রতি উৎপাদন বেশি, অর্থাৎ একটা জমিকে যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া হয়। কিভাবে সেটা করা হয় আমরা আসবো তার আলোচনায়। এবং আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু এখানে জমির ওপরে জনসংখ্যার চাপ বেশি এবং ভারত কিন্তু ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেখানে ভারতে আমরা একান্নবর্তী পরিবার দেখতে পাই। ফলত একটা জমিতে একই পরিবারের বহু সদস্যের নির্ভরশীলতা রয়েছে এবং সেক্ষেত্রে জমিকে বিভিন্ন জোতে বা বিভিন্ন অংশে ভাগ করা হয়। ক্ষুদ্রাকৃতি জমি জোত, এক একটা জমির যে ছোট ছোট অংশ, তা সেই ছোট অংশগুলোর পরিমাণ কিন্তু বেশ ছোট, বেশ কম। গড়ে এর পরিমাণ মাত্র তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 1.08 হেক্টর। আমরা বললাম যে ভারতের যে কৃষি যে জমি, সেখানে জনসংখ্যার চাপ অনেক বেশি। ভারত জনবহুল দেশ, আমরা সবাই জানি। এবং শেষ যে আদমশুমারি হয়েছিল সেখানে প্রায় 121 কোটি জনসংখ্যা আমরা পরিমাপ করতে পেরেছিলাম। কাজেই এই বিশাল জনসংখ্যার যদি চাহিদা মেটাতে হয়, তাহলে যে ফসল ফলানো হচ্ছে সেখানে খাদ্যশস্যের প্রাধান্যই বেশি। কি ধরনের খাদ্যশস্য? এই যে ধান, গম এবং বিভিন্ন রকমের ডাল, এছাড়া মিলেট জাতীয় খাদ্য রয়েছে। তবে এই খাদ্যশস্য যে প্রাধান্য, সেটা ছাড়াও ভারতে আরো অন্য বেশ কিছু ধরনের ফসলের চাষ হয়। কিরকম? দেখো, ভারত দীর্ঘদিন ধরে কিন্তু ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ছিল। সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রভাবেই ভারতে চা চাষ, কফি চাষ এগুলো শুরু হয়। এবং এই চা, কফি, তারা যে ঔপনিবেশিক যে শাসক যারা, তারা কি করেছিলেন, তারা ছোট ছোট বাগিচা করে তারা এই সব ফসলগুলোর চাষ শুরু করেছিলেন। ফলত খাদ্যশস্য ছাড়াও ভারতে বাগিচা ফসলের আমরা প্রাধান্য কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাই। এছাড়াও তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে ভারতে চায়ের চাষ হচ্ছে, কফির চাষ হচ্ছে বাগিচা ফসল হিসাবে। এবং এছাড়া ভারতে এই খাদ্যশস্য যেটা হচ্ছে ভারতের প্রধান যে শস্য, যে চাষ, এছাড়াও হচ্ছে পানীয় ফসল আমরা দেখতে পাচ্ছি, যেমন চা, কফি, যেহেতু এগুলোকে পান করা হয়। আমরা দানা শস্য হিসাবে ডাল জাতীয় শস্যকে দেখতে পাচ্ছি। এছাড়াও ভারতের এই বিশাল সমভূমিতে কি চাষ হয়? পাটের চাষ হয়, কার্পাসের চাষ হয়। পাটকে আমরা শাক হিসাবে খাই ঠিক কথাই, কিন্তু পাট মূলত পাটের যে আঁশ আমরা পাই, যে তন্তু আমরা পাই, সেটাই মূলত ব্যবহার হয়ে থাকে। ঠিক একইভাবে কার্পাসেরও যে আমরা তন্তু পাই, তাই কিন্তু মূলত ব্যবহার হয়ে থাকে। তাই এই খাদ্য ফসল, পানীয় ফসল বা দানা শস্য, এগুলো ছাড়াও ভারতের যে বিভিন্ন কৃষিজ ফসল রয়েছে, তার আরেকটা প্রধান ভাগ হচ্ছে তন্তু ফসল।
এছাড়াও ভারতের এই বিশাল জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য সবজির চাষ হয়। এই সবজির চাষকে আমরা বলে থাকি ওলেরিকালচার। প্রচুর পরিমাণে ফলের চাষ হয়। যেহেতু ভারত ক্রান্তীয় জলবায়ুতে অবস্থিত, তাই আম, জাম, কাঁঠাল, লিচু, উপকূল অঞ্চলে নারকেল, এরকম প্রচুর চাষ হয়। প্রচুর বিভিন্ন ধরনের ফলের চাষ হয়। এই ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। আর কিছু ফুলের চাষ হয়। আর এই পোমাম কালচার, ওলেরিকালচার, ওই ফুলের যে চাষ যাকে আমরা ফ্লোরিকালচার বলি, এই সব মিলিয়ে হয় হর্টিকালচার। আমরা যদি পরবর্তী যে বৈশিষ্ট্য সেখানে আসি, তাহলে এবার আমরা আলোচনা করতে পারি যে এই যে চাষগুলো হলো, এগুলো হয় কিভাবে। সেই কৃষির যে পদ্ধতিগত বৈশিষ্ট্য, তাতে আমরা আসতে পারি। দেখো, আমরা একটু আগেই যেটা দেখলাম যে ভারতে যে কৃষিকাজ, সেই কৃষিকাজে জমির ওপরে জনসংখ্যার একটা বিশাল চাপ রয়েছে, একটা বিপুল চাপ রয়েছে। ফলত জমির নিবিড় ব্যবহার করা হয়। তাহলে জমির যদি নিবিড় ব্যবহার করতে হয়, তাহলে জমিকে এতটুকু কোনো ফেলে রাখা চলবে না। অর্থাৎ একটা জমিতে যতটা সম্ভব ফসল ফলানো যাবে, ততটাই কিন্তু ফসল ফলানোর চেষ্টা করা হয়। তাতে যদি সারা বছর ধরে একই রকম ফসল নাও ফলানো যায়, বিভিন্ন রকম ফসল ফলানোর চেষ্টা করা হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে ভারত হচ্ছে ক্রান্তীয় জলবায়ুর দেশ, অর্থাৎ দুটো বিপরীত ঋতু দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই সারা বছর ধরে একই জমিতে একই রকম ফসল ফলার সম্ভাবনা কম, যেহেতু দুটো বিপরীত ঋতু দেখা যায়, জলবায়ুগত দুটো বৈশিষ্ট্য দেখা যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় কৃষির যে পদ্ধতি, সেখানে বহু ফসলি কৃষির প্রচলন রয়েছে। এছাড়া আর কি করা হয়? শস্যাবর্তন করা হয়। শস্যাবর্তনটা কি? দেখো, তোমরা একদম ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো 3 রকমের ফসল, দেখো চক্রাকারে দেখতে পাচ্ছ। ধান দেখতে পাচ্ছ, সর্ষে দেখতে পাচ্ছ এবং শাকসবজি আলু দেখতে পাচ্ছ। অর্থাৎ একটা জমিতে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা। যে সময় ধান ভালো হবে কোনো একটা জমিতে, সেই সময় ধানের চাষ করা। যে সময় সর্ষের চাষ ভালো হবে, সে সময় সর্ষের চাষ করা। যে সময় অন্যান্য শাকসবজি বা আলুর চাষ হবে, সেই চাষ করা। এই যে ঘুরিয়ে ফিরিয়ে চাষের এই পদ্ধতি, এবং এই পদ্ধতিতে কিন্তু এই ঘোরানো ফেরানোর একটা ক্রমকে অনুসরণ করা হয়। যখন যেটা খুশি চাষ, সেটা কিন্তু করা যায় না। একটা ক্রমকে অনুসরণ করে একাধিক ফসলের এই চাষের পদ্ধতি হলো শস্যাবর্তন। আবার অনেক সময় এমনও করা হয় যে প্রথম বছর যে ফসলের চাষ করা হলো, দ্বিতীয় বছর অন্য আরেকটি ফসল, তৃতীয় বছরে গিয়ে আবার সেই প্রথম বছরের ফসলটি। এইভাবে বার্ষিক ভাবেও শস্যের আবর্তন করা হয়। শস্য সমন্বয়, অর্থাৎ দেখো তোমরা এখানে ভুট্টা, সয়াবিন এবং ওটস, তিনটি শস্যের 3টি সারি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখো একই সময়ে 3 ধরনের ফসলের চাষ করা হচ্ছে। কেন এরকম 3 ধরনের ফসলের চাষ করা হচ্ছে? কারণ প্রথমত মনে রাখতে হবে যে আমাদের ভারতীয় কৃষির অধিকাংশটাই হচ্ছে জনগণের খাদ্যের চাহিদা ভিত্তিক। তাই ভারতীয় জনগণকে শুধু ওট বা শুধু সয়াবিন বা শুধু ভুট্টার যোগানটা না দিয়ে যদি একই সাথে 3টি খাদ্যের যোগান দেওয়া যায়, সেটা অবশ্যই অনেক বেশি লাভজনক, অনেক বেশি পুষ্টিদায়ক। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ওট, সয়াবিন এবং ভুট্টার জন্য প্রয়োজনীয় জমির প্রকৃতি বা জলবায়ুগত প্রকৃতি প্রায় একই রকম। সেই কারণে এই 3টি শস্যকে একই সাথে চাষ করার এখানে হয়েছে। এই ঘটনাই হলো শস্য সমন্বয়, অর্থাৎ একই সাথে
একাধিক ফসলের যে চাষের পদ্ধতি, তাকেই আমরা বলছি শস্য সমন্বয়। কোন কোন শস্যকে একসাথে সমন্বয় ঘটানো যাবে তা নির্ভর করে ওই শস্যগুলি কোন ধরনের জলবায়ু, কোন ধরনের ভূমির প্রকৃতি, কোন ধরনের মাটির ওপরে নির্ভরশীল তার উপরে। শস্য সমন্বয় ছাড়াও এবং শস্যাবর্তন ছাড়াও এই যে কৃষি, ভারতীয় কৃষি আরো আরেক ধরনের পদ্ধতিকে অনুসরণ করে। সেটা হলো কি আন্তঃকৃষি পদ্ধতি। আন্ত মানে হচ্ছে কি মাঝখানে। এখানে যেটা করা হয়, প্রধান দুটি সারির কৃষি ফসলের মধ্যে দ্বিতীয় আরেকটি সারিকে এখানে চাষের ব্যবস্থা করা হয়। যেমন ধরো এইখানে এই যে 1 এবং 1, দেখো এই দুটো হচ্ছে একই ধরনের কৃষিজ ফসল। এর মাঝখানে এই নিচু যে জায়গাটা রয়েছে 2 নম্বরে, সেখানে দেখো আরেকটি দ্বিতীয় ফসলের চাষ করা হচ্ছে। অর্থাৎ দুটি একই রকম কৃষি ফসলের মধ্যে দ্বিতীয় জায়গাটিকে বা দ্বিতীয় আরেকটি ফসলের চাষের বন্দোবস্ত করা হয়। এটি হলো আন্তঃকৃষি পদ্ধতি। কেন এরকম ভাবে ব্যবস্থা করা হয়, এসো আমরা একটা মডেলের সাহায্যে বিষয়টি বুঝে নিই যে এই আন্তঃকৃষি পদ্ধতি অনুসরণ করলে আমরা জমির ব্যবহার কিভাবে নিবিড়ভাবে করতে পারবো বা জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। তোমাদের জন্য আমি একটা মডেল এখানে নিয়ে এসেছি, যেখানে দেখো এখানে দেখো একই রকম ফসলের 3টি সারি এখানে দেখতে আমরা পাচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো যে এই যে 3টি সারিতে যে চাষ হচ্ছে, আমি আমার এই পেনটাকে যে পজিশনে রাখছি বা এই যে এখানে রাখছি, এই জায়গাগুলো দেখো একদম কিন্তু ফাঁকা পড়ে আছে, অর্থাৎ এখানে কিন্তু জমির কোনো ব্যবহার হচ্ছে না। তাহলে এই জমিটাকে তো নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে এই জমিতে এই মাটির উপযোগী বা এই যে ফসলগুলো রয়েছে, এই ফসলের উপযোগী যে জলবায়ু, ঠিক একই রকম জলবায়ুতে যে ফসল চাষ হতে পারে সেগুলোর তো এগুলোর চাষ এখানে হতেই পারে। কি রকম দেখো, আমি যদি এখন যদি আমি এইগুলোকে এখানে আটকে দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে এই অংশে জমির নিবিড় এই যেটা আমি ফাঁকা দেখাচ্ছিলাম, পেন দিয়ে একটা ফাঁকা জায়গা আমি দেখাচ্ছিলাম, সেটা কিন্তু আর ফাঁকা পড়ে থাকলো না, সেই জায়গাটা কিন্তু ব্যবহৃত হয়ে গেল। অর্থাৎ আমরা জমির সর্বোচ্চ ব্যবহার, দেখো আর তোমরা কোনো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ? আর কিন্তু কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। অর্থাৎ জমিটার একদম সর্বোচ্চ ব্যবহার। কেন এটা বলা হচ্ছে আন্তঃকৃষি? এই যে দুটো যে লাইন, এই দুটো লাইনের মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশে জমিটাকেও আমরা ব্যবহার করে ফেলছি। তাহলে আন্তঃকৃষি ব্যবস্থাতে আমরা দেখতে পেলাম যে জমির সর্বোচ্চ ব্যবহার, জমির নিবিড় ব্যবহার এবং জমির যাতে কোনো রকম নষ্ট না হয় তার বন্দোবস্ত করা হলো। আমরা এরপরে আরেক ধরনের কৃষি পদ্ধতিকেও আমরা দেখাতে পারি, যেমন পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলে কিন্তু জমি সমতল নয়। আমরা এতক্ষণ ধরে জমির যে চাষগুলিকে আমরা দেখছিলাম, যে চাষের ব্যবস্থাগুলি আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা সমতল ভূমিতেই চাষের কথা বলছিলাম। কিন্তু পার্বত্য অঞ্চল তো ঢালু, তাহলে পার্বত্য অঞ্চলে চাষ কিভাবে হবে? পার্বত্য অঞ্চলে জমিকে সমতল করে নেওয়া হয়, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এইখানে কি করা হয়, যে পাহাড়ে যে ঢালু অংশ, সেখানে কতগুলি ধাপ কেটে নেওয়া হয়।
যেরকম এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এবং এই ধাপ কেটে কেটে অর্থাৎ সিঁড়ির মতন করে করে সেখানে চাষের ব্যবস্থা করা হয়। এই ঢালু জমিতে মূলত চা চাষ হয়, তবে কিছু কিছু ধানের চাষ, ভুট্টার চাষ এগুলোও কিন্তু হয়ে থাকে। আবার শহর অঞ্চলে শহর অঞ্চলে তো জমির খুবই অভাব, তাহলে শহর অঞ্চলে কৃষিকাজ কি সম্ভব? কোথাও দেখেছো শহর অঞ্চলে কৃষিকাজ হয়? দেখো, এখানেও কিন্তু সেই জনগণের চাহিদা আমরা দেখতে পাচ্ছি যে শহরে অর্থনৈতিক প্রয়োজনে প্রচুর মানুষ এসে বসবাস করছেন। তাহলে তাদের খাদ্যের চাহিদা কি সবসময় গ্রামীণ অঞ্চল থেকে আসা সম্ভব? না, শহর অঞ্চলেও উল্লম্বী উদ্যান কৃষি পদ্ধতিতে, অর্থাৎ তোমরা ঠিক যেরকম এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে কি কয়েকটা মাটির বেড তৈরি করা হয় এবং সেই মাটির বেডগুলিকে ভার্টিক্যালি বা উল্লম্বীভাবে স্থাপন করা হয়, এবং সেখানে ধনেপাতার চাষ, বিভিন্ন শাকের চাষ, কিছু কিছু ফলের চাষ এইগুলো কিন্তু হতেই পারে, এবং বেশ কিছু সবজির চাষ সেটাও কিন্তু হতে পারে। এমনকি তোমরা চাইলে পরে তোমাদের যে তোমরা যে যেখানে থাকো, শহরাঞ্চলে যারা থাকো, তারা তাদের সামান্য যে বারান্দা রয়েছে সেখানে উচ্ছে, বেগুন, কুমড়ো এই ধরনের গাছ, এই ধরনের সবজির চাষ তোমরা কিন্তু করতেই পারো। তো ভারতীয় কৃষির এই উল্লম্বী উদ্যান কৃষি পদ্ধতি এটি হলো অন্যতম একটা আধুনিক কৃষি পদ্ধতি। এরকম আরো কিছু আধুনিক কৃষি পদ্ধতি রয়েছে যা কিনা প্রযুক্তিকে কাজে লাগিয়ে করা হয়ে থাকে, যেমন হাইড্রোপনিক্স, এরোপনিক্স। হাইড্রোপনিক্স নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে একটা জলের আধিক্য রয়েছে। অর্থাৎ আমরা জানি যে চাষ কোথায় হয়? চাষ হয় জমিতে, মাটিতে, তাই তো? কিন্তু এখানে কি করা হচ্ছে যে যে কোনো ফসলের প্রয়োজনীয় বা ফসলের উপযোগী যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো সেগুলিকে জলে মেশানো হয়, এবং সেই জলে ফসলের চাষ করা হয়, এবং এই পদ্ধতিতে ধান চাষও পর্যন্ত হতে পারে। এরোপনিক্স সেই এরোপনিক্সের মাধ্যমে সেই ফসলেরই চাষ করা হয় যেখানে বাতাসে আর্দ্রতার প্রয়োজন কিন্তু সরাসরি জলের প্রয়োজন কম। এরোপনিক্স পদ্ধতিতে মূলত কি করা হয়, একটা যে জল, সেই জল থেকে জলীয় বাষ্পের যোগান তৈরি করা হয়, এবং সেই জলীয় বাষ্প ফসল সংগ্রহ করে, এবং তার সাহায্যেই এই ধরনের চাষ হয়ে থাকে। যে অঞ্চলে প্রয়োজনীয় উত্তাপের অভাব রয়েছে সেখানে গ্রিনহাউস পদ্ধতিতে চাষ করা হয়, এবং এখানে একটা নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে তাপকে সংরক্ষণ করে চাষ করা হয়। এতক্ষণ তো গেল হচ্ছে কৃষি পদ্ধতিগুলির কথা। এখন কৃষি কাজ করতে গেলে যন্ত্রপাতির প্রয়োজন। তাহলে ভারতীয় কৃষিকাজে এই যন্ত্রপাতিগুলোর বৈশিষ্ট্য কিরকম? দেখো, ভারতের কৃষিকাজের ইতিহাস যেহেতু অনেক প্রাচীন, তাই বহু প্রাচীনকাল থেকেই ভারতীয় কৃষিকাজে প্রাচীন হস্ত এবং পশুচালিত যন্ত্রপাতির প্রচলন ছিল। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দুটি গরুকে মাঝখানে লাঙল দিয়ে চাষ করা হচ্ছে। এছাড়া কাস্তে, কোদাল, মাটি কোপানোর যন্ত্র, এরকম বহু যন্ত্র যেগুলো কিনা মূলত হাত দিয়ে চালানো যায়, এবং যে কারণে বলা হয় যে ভারতীয় কৃষিকাজ পেশি শক্তি কেন না, মানুষের যে শক্তি, মানুষের হাতের যে শক্তি তার উপরে নির্ভরশীল। ভারতীয় কৃষিকাজ পেশি শক্তি এবং পশু শক্তি এর ওপরে নির্ভরশীল। তবে আধুনিক কালে এই কৃষি যন্ত্রপাতির আধুনিকীকরণ করা হয়েছে, এবং ফসল কাটার জন্য, বীজ বপনের জন্য, এমনকি ক্ষেতে
জল স্প্রে করা, রাসায়নিক স্প্রে করা, কীটনাশক স্প্রে করা, এগুলোর জন্যও কিন্তু আধুনিক যন্ত্রপাতির সাহায্য নেওয়া হচ্ছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটি ড্রোনের সাহায্যে এখানে কৃষি জমিতে জল দেওয়া হচ্ছে। তোমাদের জন্য আজকে আমি কয়েকটি হাতে ব্যবহার করা যায় এরকম যন্ত্রের আমি নিয়ে এসেছি, যেগুলি একটা সময় কৃষিকাজে ব্যবহার করা হতো। দেখো, আমরা এখানে কয়েকটা যন্ত্র দেখাতে পারি। এই দেখো, এটাকে বলা হচ্ছে কাস্তে। এর সাহায্যে ধান কাটা হয়। এটা মাটি কোপানোর কাজে এই যন্ত্রটাকে ব্যবহার করা হয়। এটাও চাষের কাজে ব্যবহার করা হয়। এগুলি মূলত হাত দিয়ে ব্যবহার করা হয় বলে একে হস্তচালিত যন্ত্র আমরা বলতে পারি। আমরা কৃষি যন্ত্রের ব্যবহার দেখলাম। অর্থনৈতিকভাবে যদি আমরা ভারতীয় কৃষির বৈশিষ্ট্যকে আলোচনা করি, তাহলে ভারতীয় কৃষি হলো জীবিকা সত্তা ভিত্তিক, এবং এই জীবিকা সত্তা ভিত্তিক হওয়ার জন্য জমির ওপরে জনসংখ্যার চাপ বেশি, ফলত মাথাপিছু উৎপাদন ভারতীয় কৃষিতে কিন্তু অনেক কম। এবং একটা জমিতে যতজন কৃষি শ্রমিক প্রয়োজন, বা একটা জমিতে যত পরিমাণ কৃষি নির্ভরশীল মানুষের প্রয়োজন, তার থেকে অনেক বেশি মানুষ একটা জমির উপরে নির্ভরশীল থাকেন। ফলত ভারতীয় কৃষিতে অনেক ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়। আমরা শুরুতেই দেখেছিলাম যে ভারতীয় কৃষি হলো, ভারতবর্ষ হলো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এবং ভারতীয় কৃষিকাজ ক্রান্তীয় জলবায়ু দ্বারা প্রভাবিত, এবং ভারতের অধিকাংশ ফসল হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। ফলত জলসেচের ওপরে বিশেষ ভারতীয় কৃষিকে কিন্তু নির্ভর করতে হয় না। তবে ভারতের এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলিতে কিন্তু বিশেষ বৃষ্টি হয় না, বা সেই অঞ্চলে প্রয়োজনীয় যে ফসলগুলো, তার প্রয়োজনীয় যে বৃষ্টিপাত তা হয় না। তখন সেক্ষেত্রে জলসেচের প্রয়োজন পড়ে, এবং ভারতে বিভিন্নভাবে জলসেচ করা হয়। সবচেয়ে প্রচলিত যে জলসেচ, সেটা হচ্ছে খালের মাধ্যমে জলসেচ। উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের অধিকাংশ যে কৃষি ব্যবস্থা, তা কিন্তু খালের মাধ্যমেই হয়ে থাকে। দক্ষিণ ভারতে আমরা এই জলসেচের বিভিন্ন প্রকার পদ্ধতি দেখতে পাই। আমরা কুয়োর মাধ্যমে, নলকূপের মাধ্যমে যেমন দেখতে পাই, তেমনি পুকুরের মাধ্যমে কৃষি ক্ষেত্রগুলিতে জলসেচের বিশেষ প্রচলন রয়েছে। এছাড়া আধুনিক কালে জল স্প্রে পদ্ধতিতেও জলসেচ করা হয়ে থাকে। তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, সেখানে আমরা ভারতীয় কৃষিকাজের বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখলাম। এখন এই যে কৃষি কাজ যে করা হচ্ছে, কোন কোন ধরনের ফসল ফলানো হচ্ছে, ভারতের যে কৃষিজ ফসল, তাকে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে তাকে মূলত প্রথমেই আমরা তাকে ঋতু অনুসারে ভাগ করতে পারি। দেখো, যেহেতু ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, অতএব আমরা দুটো বিপরীত ঋতুর বৈশিষ্ট্য বা উপস্থিতি আমরা দেখেছিলাম। একটি গ্রীষ্ম ঋতু এবং একটি হলো শীত ঋতু। গ্রীষ্মকালে যে ফসল ফলে তাকে আমরা বলি জায়েদ ফসল, এবং শীতকালে যে ফসল ফলে সেটাকে আমরা বলি রবি ফসল। এছাড়া বর্ষাকালে যে ফসল হয় তাকে আমরা বলছি খারিফ ফসল। এই জায়েদ, খারিফ, রবি, এই নামগুলির সাথে তোমাদের যদি পরিচিতি না থাকে, তাহলে জেনে রাখো যে এগুলি সবই হলো আরবি শব্দ। ঋতু অনুসারে ফসলের শ্রেণীবিভাগ ছাড়াও আমরা ফসলকে যেভাবে ব্যবহার করা হয় সেই অনুসারেও ভাগ করতে পারি। ভারতের এই বিপুল যে জনসংখ্যার চাপ, তার খাদ্যের যোগান দেওয়ার জন্য ভারতে খাদ্য ফসলের চাষ হয়। চা, কফি হিসাবে যে চাষগুলো হয় সেগুলো হচ্ছে পানীয় ফসল হিসাবে হয়। আর আমরা আলোচনা করেছি যে এখানে আঁশ জাতীয় ফসল অর্থাৎ তন্তু ফসল হয়।
ভারতের অধিকাংশ ফসলই হচ্ছে অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুসারে জীবিকা সত্তা ভিত্তিক। তবে চা, পাট এইগুলি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাই এই ফসলগুলিকে আমরা বাণিজ্যিক ফসল বলতে পারি। এই প্রধান ভাগ ছাড়াও ভারতে আরো কিছু ধরনের চাষ হয়, যেমন যেখানে ধরো ধান চাষ হচ্ছে, সেখানে জলাভূমিতে যে ধানের চাষ হয়, সেখানে এই জলাভূমিতে একই সাথে ছোট ছোট চারা মাছ, চিংড়ি মাছ এগুলোর চাষ হয়। এগুলোকে আমরা কৃষি মৎস্য চাষ বলতে পারি। রেশম কীট, আমাদের পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদে এই রেশম কীটের চাষ দেখা যায়। এটা এক ধরনের পোকা, যার লালা থেকে সুতো তৈরি হয় এবং সেখান থেকে রেশম যে শিল্প সেটা হয়, সিল্ক শাড়ি সেগুলো তৈরি হয়। এই রেশম কীটের চাষ হয়। এছাড়া কিছু বহিরাগত ফলের চাষ হয়, যেমন কিউই, ড্রাগন ফল, এই ধরনের ফলেরও চাষ হয়। ভারতের এই যে কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থার কি কোনো তাহলে সমস্যা রয়েছে? কি কি সমস্যা আছে? এসো আমরা একটু ভারতীয় কৃষির সমস্যাগুলোকে এবার আলোচনা করে নিই। ভারতীয় কৃষির প্রধান সমস্যা হলো, ভারতীয় কৃষি আমরা দেখেছি যে ক্রান্তীয় মণ্ডলে অবস্থানের জন্য ভারতীয় কৃষি হলো মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। কিন্তু এই মৌসুমী বৃষ্টিপাত বর্তমান যে জলবায়ুগত পরিবর্তন ক্রমাগত ঘটে চলেছে, তাতে মৌসুমী বৃষ্টিপাতের একটা অনিশ্চয়তা দেখা যায়। আমরা জানি যে মৌসুমী বৃষ্টিপাত আসার, ভারতে প্রবেশের সঠিক তারিখটি হলো বা নির্ধারিত দিনটি হলো 8ই জুন। কিন্তু এই ক্রমাগত যে বিশ্ব উষ্ণায়ন যে ঘটে চলেছে, তার প্রভাবে 8ই জুন বিগত কয়েক বছরে আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষে কিন্তু 8ই জুন সবসময় বর্ষা প্রবেশ করছে না। তাহলে 8ই জুন যদি বর্ষা প্রবেশ না করে, কি হতে পারে? জলের চাহিদা কম হতে পারে। তাহলে এই মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা হলো ভারতীয় কৃষির অন্যতম প্রধান একটি সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হয়েছে? এই সমস্যার সমাধানের জন্য জলসেচের মাধ্যমে ভারতীয় কৃষির যে জলের অভাব, চাষে যে জলের অভাব, তার প্রচেষ্টা করা হয়েছে। আমরা এর আগে জলসেচের পদ্ধতিগুলি দেখেছি, নালার মাধ্যমে, খালের মাধ্যমে, পুকুরের মাধ্যমে, স্প্রে পদ্ধতি, এরকম বিভিন্নভাবে জলসেচের সাহায্যে এই যে বৃষ্টিপাতের যে অনিশ্চয়তা, সেটাকে দূর করার চেষ্টা করা হয়েছে। আমরা বিগত কয়েক বছরে একাধিক ক্রান্তীয় ঘূর্ণবাতের উপস্থিতি দেখেছি এবং এই ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু বিশেষত ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিতে যে বিশাল যে ধান চাষ, মূলত ধান চাষ, কার্পাস চাষ, পাটের চাষ, এগুলোকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আখের চাষ, এগুলোকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া পার্বত্য অঞ্চলে ধস দেখতে পেয়েছি। আবার আমরা কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে খরাও দেখতে পেয়েছি। তাহলে এই যে সমাধানগুলো, এই যে সমস্যাগুলো হচ্ছে, এর যে সমাধান, এর সমাধান কিভাবে সম্ভব? এর সমাধানের জন্য কি করা হয়েছে না, উপগ্রহের সাহায্য নেওয়া হয়েছে। অর্থাৎ উপগ্রহের মাধ্যমে ক্রান্তীয় ঘূর্ণবাতের সঠিক অবস্থানটা কোথায় সেটাকে দেখে নেওয়া হয়। সেটা দেখে নিয়ে কি হবে না, অনেক সময় দেখা যায় যে জমিতে ধান প্রায় পেকে গেছে, হয়তো আর 3-4 দিন পরে কাটতে হবে, কাটার কথা আছে, তখন তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে তোমরা এবার ধান কেটে নাও, কারণ ঘূর্ণিঝড় আসছে। ফলত আগে কি হতো, আগে কিন্তু এই পূর্বাভাসগুলো পাওয়া যেত না, ফলে
ধান জমিতে পড়ে থাকতো এবং ধান জমিতে পড়ে থেকেই কিন্তু নষ্ট হয়ে যেত। এই 3-4 দিন আগে ধান কেটে নিলে বিশেষ কোনো অসুবিধা হয় না, বরং কি সুবিধা হয় না, এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেখান থেকে ধানকে রক্ষা করা যায়। ঠিক একইভাবে আহ যে জলসেচ, যদি খরার সৃষ্টি যে যখন সম্ভাবনা থাকে, তখন এই জলসেচের বিশেষ ব্যবস্থা আগে থেকে গ্রহণ করার পরিকল্পনা সহজেই করা যায় এই উন্নত প্রযুক্তিগুলি কাজে লাগিয়ে। এবং এই ক্ষেত্রে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এদের বিশেষ ভূমিকা, অর্থাৎ যে বিপর্যয় ঘটছে সেই বিপর্যয় ঘটার ঠিক পরবর্তী সময় বা বিপর্যয় ঘটাকালীন বিশেষ যে ব্যবস্থা গ্রহণ, তা এদের মাধ্যমে সম্ভব হয়। এবং এই ক্ষেত্রেই আসে যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের কথা। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এই বিপর্যয়কে মোকাবিলার পরিপ্রেক্ষিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্র্যাকটিস বা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ এখানে প্রথমে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ তার সম্ভাবনা কতটা সেটাকে পরিমাপ করা হয়। তারপরে যে যে প্রাকৃতিক যে দুর্যোগ তার ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা হতে পারে সেইটার একটা অনুমান করে নেওয়া হয়, তাকে একটা পরিমাপের ব্যবস্থা করা হয়। এবং তারপরে ওই পরিবর্তিত জলবায়ুর পরিপ্রেক্ষিতে কোন ধরনের ফসল উপযোগী হতে পারে বা কি ধরনের পদ্ধতি গ্রহণ করলে পরিবর্তিত জলবায়ুতে তা উপযোগী হতে পারে, তা কোনো ধরনের বিপর্যয়কে মোকাবিলা করে ফসলের ফলন ঘটতে পারে, তার পরিকল্পনা এবং তার বাস্তবায়নই হলো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। অর্থাৎ জলবায়ু স্থিতিস্থাপক যে কৃষি পদ্ধতি, তার অনুসরণ বর্তমান ভারতে করা হচ্ছে। এবং সেইখানে জৈব প্রযুক্তি, মিশ্র কৃষি, হর্টিকালচার, এই ধরনের যে বিভিন্ন আধুনিক যে কৃষি পদ্ধতি সেগুলি গ্রহণ করা হয়ে থাকে এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের অঙ্গ হিসাবে। আমরা আরেকটা বড় সমস্যায় আমরা ভারতের কৃষিকাজ তার সম্মুখীন হয়, সেটা হলো জমি জোত। ভারতের যে কৃষি জমি সেখানে তার যে আমরা যখন প্রথমে আলোচনা করেছিলাম, আমরা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুসরণ করে দেখেছিলাম যে ভারতে একান্নবর্তী পরিবারের বসবাস। ফলত ভারতের যে জমিগুলি, সেই জমিগুলিকে ছোট ছোট জোতে ভাগ করা হয়। এছাড়া জমির ওপরে বহু জনসংখ্যার একটা চাপ বা একটা প্রভাব দেখা যায়, একটা নির্ভরশীলতা দেখা যায়। সেই নির্ভরশীলতা থেকেও কিন্তু একটা বড় জমির তুলনায় জমির যে মালিকানা, সেগুলো ছোট ছোট জমির ওপরে অনেক বেশি তার জমির মালিকানা দেখা যায়। তাতে অসুবিধাটা কি হয়? সেখানে বড় যন্ত্রের ব্যবহারের অসুবিধা হয়। দেখো, আমি একটা ছোট্ট মডেলের সাহায্যে তোমাদেরকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে একটা ছোট্ট জমির টুকরো নিয়ে এসেছি। এই যে জমিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই জমিটাতে দেখো একটা একক জমি। তাহলে এখন আমি এই জমিটাকে চাইলে আমি পুরো ব্যবহার করতে পারি, চাইলে আমি এই জমিটার ওপরে যে কোনো যন্ত্র আমি চালাতে পারি, আমার কোনোটাতেই কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই জমিটার কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব। এখন যদি জমিটাকে আমি কতগুলো খণ্ডে আমি ভেঙে দিচ্ছি, দেখো আমি এখানে এই যে এগুলোকে আল বলে, যার সাহায্যে জমিকে ছোট ছোট খণ্ডে ভেঙে দেওয়া যায়। এখানে দেখো আমি এই টোটাল জমিটাকে আমি 3টে টুকরো আমি করে দিলাম, একটা টুকরো, দুটো টুকরো, 3টে টুকরো। তাহলে আমি আগের জমিতে যতটা আমি
যে যন্ত্রটা চালাতে পারছিলাম, আমি কি সেই যন্ত্রটা এখন আর এই জমিতে চালাতে পারবো? নিশ্চয়ই না। আমার এই পোর্শনটা থেকে আমি কোনো কিছু চাষ করতে পারবো? না। আমি এই পোর্শনটায় কিছু চাষ করতে পারবো? কখনোই না। অর্থাৎ এই জায়গাটুকুতে যে পরিমাণ চাষ হওয়ার কথা ছিল, হচ্ছিল, তা কিন্তু আর এই ক্ষেত্রে হচ্ছে না। এবং ভারতে যেটা করা হয় কি, এই জমিগুলোকে আরো ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়, এবং যখনই এরকম ছোট খণ্ডে ভাগ হচ্ছে, তাহলে তখনই কি হচ্ছে, জমির পূর্ণাঙ্গ ব্যবহার বা পূর্ণ ব্যবহার কখনোই আর সম্ভব হচ্ছে না। জমিতে বৃহদায়তন যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না, এবং এই উৎপাদনশীল কিছুটা অংশ নষ্ট হচ্ছে। এটা কিন্তু ভারতের কৃষির একটা বেশ বড় সমস্যা। এই সমস্যার সমাধান কল্পেও ভারতের কিছু কিছু অংশে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিরকম ব্যবস্থা নেওয়া হয়েছে না, পাঞ্জাব, হরিয়ানা, এই রাজ্যগুলোতে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এগুলোর মাধ্যমে কি করা হয়েছে, যে ছোট যে জমিগুলো সেগুলোকে অধিগ্রহণ করে সেগুলোকে এক করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে যখন কিনা এই একত্রিত করা যাচ্ছে না, তখন কি করা হচ্ছে, তখন ওই ছোট ছোট জমিতে যে ধরনের চাষ করা যাবে, যেমন আমরা সেখানে ফুলের চাষ করতে পারি, ফলের চাষ করতে পারি, আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি অর্থাৎ কৃষি বনায়ন সেটা করতে পারি, অথবা আমরা সেখানে এমন কিছু বীজ, মানে এমন কিছু ফসল আমরা ফলাতে পারি যা কিনা হবে উচ্চ ফলনশীল, ফলে সেই ধরনের বীজ সেখানে রোপণ করতে পারি। আর বিশেষ যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা, এর মাধ্যমে ক্ষুদ্র জোতে বিশেষ যন্ত্রের সাহায্যে যাতে সেচের ব্যবস্থা করা যায়, সেরকম কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এছাড়া ভারতীয় কৃষির আরেকটা, এটা অতি সাম্প্রতিক কালের সমস্যা, সেটা হলো জমির প্রকৃতিগত পরিবর্তন। ভারতের যে অর্থনৈতিক প্যাটার্ন, সেই অর্থনৈতিক প্যাটার্নগুলিকে যদি বিগত বিশেষত কোভিড পরবর্তী সময়ে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে ভারতের অর্থনৈতিক যে কাঠামো তার একটু পরিবর্তন ঘটছে, এবং সেই পরিবর্তন ঘটার ফলে কৃষি জমি পরিবহন পথে পরিণত হচ্ছে, কৃষি জমি আবাস গৃহতে পরিণত হচ্ছে, এবং কৃষি জমি ক্ষুদ্র শিল্প জমিতে পরিণত হচ্ছে। কিন্তু এগুলি শেষ অবধি যেটা ঘটাচ্ছে, যে উর্বর কৃষি জমির মোট যে পরিমাণ, আয়তন, ক্ষেত্রমান, তাকে কমিয়ে দিচ্ছে। এছাড়া অল্প সময়ে বেশি মুনাফা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলি হয়তো সাময়িকভাবে ফসলকে অনেক বেশি উৎপাদনশীল করছে বা অনেক বেশি মুনাফা কৃষককে ফেরত দিচ্ছে, কিন্তু দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ফসলের যে উৎপাদন ক্ষমতা তা ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। ভারতে আমরা এমন এমন কিছু ফসলের চাষ হয় যা দিয়ে শিল্প হয়, যেমন ধরো চা, পাট, এগুলো তো মূলত চা থেকে চা শিল্প, পাট থেকে পাট শিল্প, এগুলি তো হয় মূলত। এছাড়া কার্পাস থেকে বস্ত্রবয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কিন্তু এগুলোর বাইরে ভারতে যে বিশাল কৃষি ভাণ্ডার, সেই ভাণ্ডারকে শিল্পে পরিবর্তন করার কোনো প্রচেষ্টা এখনো কিন্তু সেভাবে হয়নি, বা সেই প্রচেষ্টা অতি ক্ষুদ্র আকারেই হয়েছে এখনো পর্যন্ত। তাকে যদি আরো বেশি ব্যবহার করা যায়, তাহলে ভারতীয় কৃষিকে নির্ভর করে অনেক বেশি কৃষিভিত্তিক শিল্প তৈরি হবে। যেমন যে ফসলের যে বিভিন্ন খোসাগুলো, ধানের খোসা বা
যে তিল তিসি এগুলোর যে খোসাগুলো, এখান থেকে কিন্তু জৈব সার প্রস্তুত করা যায়। ভারতের একটা বিশাল অংশ জুড়ে আহ গমের চাষ হয়। এই গম থেকে আমরা আটা, সুজি, ময়দা এগুলো তৈরি করা হয়। আবার এই পর্যন্তই কিন্তু ভারতীয় শিল্পের ক্ষেত্রে সীমারেখা টানা হয়ে আছে আপাতত, কিন্তু এইগুলিকে কাজে লাগিয়ে আরো বৃহৎ আকারে বেকারি শিল্প গড়ে তোলা যায়। ভারতের যে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ ভারতে কেরালা, কর্ণাটক অঞ্চলের যে পার্বত্য অঞ্চল, সেখানে প্রচুর ভেষজ গাছ, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে প্রচুর ভেষজ গাছ, মশলা গাছ এগুলো আমরা দেখতে পাই। তার উপরে নির্ভর করেও কিন্তু বিশাল একটা শিল্প পরিকাঠামো গড়ে উঠতে পারে। এছাড়া ভারতের যে প্রচুর জলজ যে জলভাগ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র নদী এগুলি নয়, বিভিন্ন যে জলাশয়, সোয়াম্পি ল্যান্ড যেগুলো রয়েছে, সেইখানেও কিন্তু অনেক জলজ কৃষিভিত্তিক শিল্প করা যায়। আমরা অনেক পতঙ্গকে শুধুমাত্র পতঙ্গ হিসাবেই দেখি, কিন্তু সেই পতঙ্গকে নির্ভর করে, যেমন ধরো ফড়িং বা আরো কিছু পতঙ্গ রয়েছে, এদের যে পুষ্টিগুণ তা অনেক বেশি। সেই পতঙ্গকে নির্ভর করেও কিন্তু খাদ্য উৎপাদন করা যায়, এবং তা একটা আগামী দিনে ভারতের এই বিশাল যে জনসংখ্যা, তাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য এক বিশাল তার উৎস হতে পারে। অর্থাৎ এইগুলির উপরে নির্ভর করে বিকল্প কৃষি বা অল্টারনেটিভ এগ্রিকালচার সেইটা সহজেই গড়ে উঠতে পারে। কৃষি ভিত্তিক যে সাংস্কৃতিক পর্যটন শিল্প, আমরা আমাদের শান্তিনিকেতনের হলকর্ষণ উৎসবের কথা জানি, যা রবীন্দ্রনাথ নিজে প্রচলন করেছিলেন। আমরা কেরালার ওনাম উৎসবের কথা জানি, আমরা পাঞ্জাবের লোরির কথা শুনেছি, আসামের বিহু, এগুলি সবই কিন্তু ফসলকে কেন্দ্র করে, এবং এগুলি এক একটি অঞ্চলের আঞ্চলিক সাংস্কৃতিক বৈচিত্র্য বৈশিষ্ট্য হিসাবে রয়ে গেছে। এইগুলিকে কেন্দ্র করে যদি পর্যটন শিল্পকে আরো বাড়ানো যায়, তাহলে একদিকে যেমন আমরা আমাদের কৃষি সাংস্কৃতিক ঐতিহ্যকেও যেমন আগামী প্রজন্ম জানবে, তেমনি শিল্পের দিক থেকেও কিন্তু তা একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। এছাড়া যে কোনো সমস্যার ক্ষেত্রে গবেষণা একটা আশু সমাধান। ভারতের কৃষিক্ষেত্রে কৃষি গবেষণার যথেষ্ট পরিমাণেই হয়ে থাকে, কিন্তু ভারতের যে বিশাল কৃষি ভাণ্ডার, যে কৃষি সম্পদ, তাকে এক্সপ্লোর করার জন্য, তাকে পূর্ণ মাত্রায় ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে কৃষি বিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের একটা অভাব রয়েছে। আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের নাম জানি, আমরা সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের নাম জানি, এরকম আরো বহু কৃষি গবেষণাগার ভারতে রয়েছে, কিন্তু আরো আরো অনেক কৃষি গবেষণাগার এবং জেলা স্তরে, রাজ্য স্তরে আরো বহু কৃষি গবেষণাগার, এবং এই কৃষি যেহেতু ভারতের একটা অন্যতম সমাজ এবং সাংস্কৃতিক ভিত্তি, তাই তাকে অবলম্বন করে, তাকে অনুসরণ করে, যাতে একদম শিশু বয়স থেকে একজন শিক্ষার্থী তাই নিয়ে পড়াশোনা করতে পারে, তাই নিয়ে গবেষণা করতে পারে, তার সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করার প্রয়োজনীয়তা আছে। ভারতের কৃষিক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বিশেষভাবে হয়নি। এর ব্যবহার ভারতীয় কৃষিক্ষেত্রকে কয়েক যুগ এগিয়ে দিতে পারে।
এবং বিশেষত যে তথ্য কৃষি সংক্রান্ত পূর্ব যে তথ্য তাকে সংগ্রহ করে রেখে তার পরিপ্রেক্ষিতে ডেটা প্রজেকশনের সাহায্যে আগামী দিনে কৃষিক্ষেত্র বা কৃষি উৎপাদন কোন জায়গায় যেতে পারে তার ব্যবস্থা যদি করা যায়, তাহলে ভারতীয় কৃষি আগামী দিনে একটা যুগান্তকারী জায়গায় পৌঁছে যেতে পারে। ভারতীয় কৃষিতে একটা বড় সমস্যা, সেটা হলো কৃষি যে বর্জ্য তাকে সঠিকভাবে ব্যবহার না করা। তোমরা কিছুদিন আগেই বা এটা প্রত্যেক বিগত 1-2 বছরে বিশেষত তোমরা দেখতে পাবে, খবরের কাগজ খুললেই আমরা দেখতে পেতাম যে বিশেষত হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে যে ফসল কাটার পরে যে ফসলের যে অবশিষ্টাংশ তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ আগে কি করা হতো, প্রাচীনকালে যেটা কি করা হতো, যে ওই অংশগুলোকে কেটে নিয়ে চলে আসা হতো এবং সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু ওইগুলোকে কেটে নিয়ে আসা, এবং এখন যেহেতু জ্বালানির বিকল্প এসে গেছে, ওই জ্বালানিগুলির বিকল্প এসে গেছে, ফলত ওইগুলিকে আর জমি থেকে কেটে আনা হয় না, ওগুলোকে জমিতেই পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এগুলিকে ওইভাবে জমিতে পোড়ানোর জন্য যেমন একদিকে যেমন মাটির উপরি অংশ নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি তা পরিবেশ দূষণও তৈরি করছে। কিন্তু এইগুলিকে প্রযুক্তির মাধ্যমে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে তা অবশ্যই ভারতীয় কৃষির জন্য অত্যন্ত একটা উপযোগী মাধ্যম তৈরি করে দিতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এইগুলি করা হয়ে থাকে, যেমন পাঞ্জাব হরিয়ানাতে এই এতটাই দূষণ এরকম ঘটে যাচ্ছিল যে এই অবশিষ্টাংশকে ব্যবহার করে জৈব সার প্রস্তুত করা হয়। আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় যে ধান জমি যে পড়ে থাকে সেখানে মাশরুম চাষের ব্যবস্থা করা হয়। মহারাষ্ট্রে যে চিনি কারখানাগুলো রয়েছে সেখানে আখের ছিবড়েগুলোর সাথে বিশেষ রাসায়নিক যোগ করে একটা বিশেষ ধরনের কার্ডবোর্ড তৈরি করা হয়, যা কিনা রেকর্ডিং যে রুম তার দেওয়াল তৈরি করতে, অর্থাৎ সাউন্ড প্রুফ দেওয়াল তৈরি করতে সাহায্য করে। এই প্রসঙ্গে এই যে ভারতীয় কৃষির এই যে সমস্যা এবং তার জন্য যে সমাধান, এই সমাধান কল্পে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের উল্লেখ করা যায়। একটি হলো সবুজ বিপ্লব, একটি দ্বিতীয় সবুজ বিপ্লব, এবং তৃতীয়টি হলো ব্রিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া। সবুজ বিপ্লবের কথা আমরা সবাই জানি, যেটা কিনা 1960-এর দশকে মূলত পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে গম চাষের জন্য, গম চাষকে কেন্দ্র করে যে কৃষি পদ্ধতির যে যুগান্তকারী পরিবর্তন ঘটানো হয়েছিল এবং তার জন্য যে এক বিশাল ফলনের যে পরিবর্তন, তাই হলো সবুজ বিপ্লব। দ্বিতীয় সবুজ বিপ্লব মূলত ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে হয়, আর যেটা কিনা ব্রিং গ্রিন রেভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, এটি 2010-11 সালের প্রকল্প। 2010-11 সালে যেগুলো পূর্ব এবং উত্তর পূর্ব ভারত, আসাম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, সেখানে মূলত কৃষির প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে কৃষি ব্যবস্থার পরিবর্তনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তাই PGREI নামে পরিচিত। এবং ভারতের এই যে বিশাল কৃষি অঞ্চল, এই কৃষি অঞ্চলকে আমরা তার জলবায়ুগত বৈশিষ্ট্য অনুসারে কতগুলি অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়নে ভাগ করতে পারি। আমরা ভারতের যে বিশেষ কৃষি অঞ্চলটি নিয়ে আজকে আলোচনা করব তা হলো পাঞ্জাব হরিয়ানা কৃষি অঞ্চল।
যা কিনা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে ভারতের একদম উত্তর পশ্চিমে অবস্থিত। এবং এখানে 5টি নদী, শতদ্রু, ঝিলাম, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, এই নদীগুলির বাহিত পলি দ্বারা গঠিত একটা উর্বর কৃষি অঞ্চল। এবং এখানে মূলত স্বাধীনতার পরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গম চাষের এক বিশাল উন্নয়ন ঘটানো হয়। এখানে গম চাষের যে যে একটা প্রাবল্য দেখা গিয়েছিল, তার প্রধান কারণ হচ্ছে এই যে নদীগুলি যে পলি নিয়ে আসছে, সেই পলিগুলি ছিল হচ্ছে কি হিমালয় এবং ওদিকে পীর পাঞ্জাল, এই দুটি পার্বত্য অঞ্চল থেকে বাহিত পলি, যে পলিতে শুধুমাত্র পলি মৃত্তিকা নয়, তার সাথে দোআঁশ মাটিরও এখানে প্রাধান্য দেখা যায়। এবং যদি সমগ্র অঞ্চলের যদি মাটিকে আমরা ভাগ করতে পারি, তাহলে 3টি অঞ্চল, 3 ধরনের আমরা মাটি এখানে দেখতে পাবো। একদম নদীর ঠিক পাশে আমরা দেখতে পাবো নবীন পলি মাটি, যাকে আমরা বেট, স্থানীয় ভাষায় যাকে বেট বলা হয়। নদী উপত্যকার মধ্যভাগে দেখা যায় হচ্ছে কাদা এবং দোআঁশ মাটি সমৃদ্ধ দোআব অঞ্চল। আর শিবালিকের পাদদেশীয় অঞ্চলে দেখা যায় কর্করীয় পলল। এছাড়া এইখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এবং প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা। আবার শীতকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়। অর্থাৎ বছরে দুবার এই জায়গাটা বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলত এখানে জলের যথেষ্ট পরিমাণে যোগান রয়েছে। এছাড়া এখানে যমুনা খাল, শতদ্রু যমুনা খাল, পশ্চিম যমুনা খাল, পূর্ব যমুনা খাল প্রভৃতি বিভিন্ন খালের সাহায্যে এর ঠিক আরেকটু ওপরের দিকে গেলে আছে হচ্ছে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প। এবং সেই বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার যে প্রভাব, তার সুবিধা নিয়ে এই অঞ্চলে চাষে জলের যথেষ্ট পরিমাণে যোগান পাওয়া যায়। এছাড়া সবুজ বিপ্লবের প্রভাব এই অঞ্চলকে প্রভাবিত করেছে এবং তার ফলে এই কৃষি অঞ্চল মূলত গম চাষ, তবে গম চাষের পাশাপাশি এখানে জোয়ার, বাজরা, রাগি অর্থাৎ মিলেট জাতীয় ফসলের প্রভাব, এখানে ফসলের ফলন এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। ভারতীয় কৃষির এই যে বৈশিষ্ট্য, এই তার ফসলের যে বিভিন্ন ধরন, এই আলোচনা থেকে দেখো একটা জিনিস কিন্তু আমরা আজকে অনুভব করতে পারলাম যে ভারত একদম প্রাচীন কাল থেকে কৃষি উৎপাদন, কৃষিজ ফলন, তার উপরে নির্ভরশীল। ভারতের জনগণ কৃষিকে ছাড়া তার পক্ষে বাঁচা সম্ভব নয়। আজকের এই পর্ব আমরা শেষ করব তাই কৃষি পরাশর শ্লোকের একটি লাইন দিয়ে, কৃষির ধন্যা কৃষির মেধা জন্তুৎনং জীবনং কৃষি। অর্থাৎ এগ্রিকালচার বা কৃষি আমাদের সম্পদ দেয়, আমাদের জ্ঞান দেয় এবং কৃষি আমাদের আরো উন্নততর জীবন যাপনের দিকে এগিয়ে দেয়। খুব ভালো থেকো তোমরা। আজকের ক্লাস এই পর্যন্তই।